প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার জন্মশতবার্ষিকী সামনে রেখে যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম তার দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন। বর্ষিয়ান এই রাজনীতিক তার সাক্ষাৎকারে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনাবলীর পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো এই প্রসঙ্গে উঠে এসেছে। তিনি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও কথা বলেছেন রোহিঙ্গা ইস্যু এবং আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে। আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি রাজনীতিক মাহাথির মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দারিদ্র্য বিমোচন কর্মসূচির প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারেননি। গত বছরের আগস্টে বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি উঠে আসে তার দীর্ঘ সাক্ষাৎকারে। Well, the people are united with regard to overthrowing Sheikh Hasina, but they are not united in terms of what kind of government they are going to have. Every section, because they are not united, they are divided into different sections, and each one wants his own ideas to be accepted by the whole country. And that creates a problem. There are now conflicts between the very people who were united before. শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, এখন সে অবস্থা নেই বলে মন্তব্য করেছেন মাহাথির মোহাম্মদ। এক বছরের মাথায় সেই ঐক্য নেই বলে অভিমত প্রকাশ করেন বর্ষিয়ান এই রাজনীতিক। 99 বছর বয়সী বর্ষিয়ান এই রাজনীতিক কথা বলেন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে। বাংলাদেশের আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ নির্বাচন। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে মাহাথির মোহাম্মদ দার্শনিক উত্তর প্রদান করেন। তিনি বলেন, এটা গণতন্ত্রের একটি সমস্যা। মানুষ সবসময় সেরা লোকটাই বেছে নেয় না, কখনো কখনো ভুল লোককেও বেছে নেয়। এরপর তিনি বলেন, যদি বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করে তাদের সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে। The current government has actually called for an election in April next year, the interim government. Do you think there should be space in the next Bangladeshi general election for the Awami League, the party which Sheikh Hasina was a part of? I think this is the problem with democracy. Actually, the idea is that the people would choose the best people to govern the country. But it's not always so. People choose for other reasons, maybe tribal, maybe some ideologies, maybe because they hate somebody or they love somebody, and sometimes they choose the wrong people. So you think Awami League should have a position on the ballot in this election or not then? Yeah, I think if the people of Bangladesh think carefully and make their choice, I think they can choose a good government. মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ডক্টর মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে আসিয়ান সদস্য করার যে দাবি, সে প্রসঙ্গে বলেন, তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। সমস্যাটা কোথায় জানতে চাওয়ার পর তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, সমস্যাটা ভৌগোলিক। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া বলতে যে ভৌগোলিক সীমা এখন বোঝায় বাংলাদেশ তা থেকে অনেক দূরে। আমাদের তো ভৌগোলিক সীমা মেনে চলতে হবে, না হলে আসিয়ান তো দ্বিতীয় জাতিসংঘে পরিণত হবে। তবে বাংলাদেশ আসিয়ান প্লাস ফরম্যাটে ডায়ালগ মার্টার কিংবা অবজারভার স্ট্যাটাসে আসতে পারে মত দেন এই বর্ষিয়ান রাজনীতি। I didn't offer any advice. Did you take any advice? No, well, I listened to him. I know he has a problem. I don't consider myself competent to tell how Bangladesh should be ruled. Chief Advisor Yunus has been pushing hard for ASEAN membership.
In your view, what are the limiting factors for Bangladesh to join ASEAN? Geographically, Bangladesh is too far away from Southeast Asia. Southeast Asia is defined as it is now, and I think we should have some geographical boundaries. Otherwise, we will be spreading and we will be duplicating the United Nations. So you won't be supporting Bangladesh's bid to join ASEAN? We have a system of ASEAN Plus. We talk to Japan, we talk to Britain, we talk to America, we can talk to Bangladesh. Okay, so you think ASEAN Plus for Bangladesh is okay, but not necessarily ASEAN? Not necessarily a member. তিনি বলেন, আমরা জাপান, যুক্তরাজ্য, আমেরিকার সঙ্গে কথা বলি, বাংলাদেশের সঙ্গেও কথা বলা সম্ভব। সম্প্রতি জাপানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মাহাথির মোহাম্মদের যে দেখা হয়েছিল সে প্রসঙ্গে কথা বলেছেন তিনি। তবে সেখানে বাংলাদেশের নেতাকে কোনো পরামর্শ দেননি বলে জানান মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি তার কাছে শুনেছি, আমি জানি সে সমস্যা আছে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই। He was a great man. He deserved the Nobel Prize that he won because he created something that to help poor people, and he was successful. And he did not crave for power. He was not a politician. He never aimed to become a politician or to become a president or prime minister of Bangladesh. He just wanted to work for the poor people. And I think that is morally, that is very great. গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মাহাথিরের মন্তব্য, তিনি একজন বড় মাপের মানুষ। তিনি যা করছেন, দারিদ্র্যের জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল। তিনি ক্ষমতার লোভ করেননি, তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন। ইউনূসের প্রশংসা করল বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতি। মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। প্রত্যেকে চায় তার নিজের মতামত দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল। কথা বলেন রোহিঙ্গা সংকট নিয়েও। রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার অবস্থান নিয়েও কথা বলেন মাহাথির। রাখাইনে নিপীড়িত সংখ্যালঘু মুসলিমদের প্রতি সহানুভূতি জানালেও তিনি বলেন, মালয়েশিয়ায় যথেষ্ট করেছে, আমাদের এর বেশি সক্ষমতা নেই। আমরা মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। বাংলাদেশে যেখানে এর মধ্যে 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, তখন কেন বাংলাদেশ আরও দায়িত্ব নিতে হবে? তার সরল উক্তি, কারণ বাংলাদেশ মিয়ানমারের পাশে। স্বাভাবিকভাবে আপনি কাছের দেশে যাবেন, আপনি তো আর লন্ডন যাবেন না। The UNHCR, the UN's refugee agency, describes it as one of the world's largest protracted refugee situations. Why has Malaysia become so less welcoming of this persecuted minority? We have no capacity. What do you expect us to do? Attack Myanmar? We can't do that. We can't do that. The world can act, but not Malaysia alone. But we are trying to persuade. We are going to meet the Myanmar people and try and persuade them that this is wrong. But so far we have not been successful. Understood. I mean, that's I guess, a broader policy-related conversation to have. But the here and now, in terms of what's happening, in January, 2 boats with nearly 300 Rohingya refugees was turned away from Malaysia. Shouldn't Malaysia be doing more to protect these people, the ones that show up at their border? We have already done a lot. We have a lot of Rohingya people. It's time other countries also
bear solve the problem. It's not just Malaysia. Which other countries do you think There should are be doing many it? other countries in Southeast Asia, in East Asia, in west of Myanmar. Do you think Bangladesh should be doing more, for example? It may be Bangladesh, it may be India, it may be Pakistan. Bangladesh have taken the most Rohingya refugees out of any country. Why should they be doing any more? Because they are next to Myanmar. Obviously, you go to the nearest country. You don't go to London. রোহিঙ্গা প্রশ্নে মাহাথির মোহাম্মদ আরো বলেন, আমাদের এখানে অনেক রোহিঙ্গা আছে আগে থেকে, শুধু মালয়েশিয়া নয়, দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি মিয়ানমারের পশ্চিম পাশের অন্য দেশগুলো তো সহায়তা করা উচিত। এর মধ্যে বাংলাদেশও আছে। আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, News+24 এর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।